আচ্ছা, চলি আজারি। তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাধা খদ্দের থাকবো, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না। তোমার মতো রান্না কড়া ঠাকুর রাখতে পারে হে? বেচু চক্রবর্তীর হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল। এইদিকে তোমার মতো রাখতে পারে না কেউ, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাস্ত চলিয়া গেল, কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়া গেল। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটির প্রকাশকাল 1940। এই উপন্যাসে ইংরেজ সময়ের পটভূমিতে লেখক তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাঁধুনি বামুন হাজারি ঠাকুরের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। সে জানে তার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইয়াছিল বটে, কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়া দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে। মতি চাকর বা পদ্মঝি কেহই নাই। গদির ঘরে বেচু চক্রবর্তী কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়, বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের ওপরে ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে কাজ হাতে না থাকিলে। এ বরাবর দেখিয়া আসিতেছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল। হাজারিকে চুপি চুপি বলিল, একটি কথা আছে। আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছে থেকে চাকরি খুঁজবে। বড় গরিব, তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি, নিয়ে এসো। তা আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল। কেহ কিছু ধরিতেও পারিল না। এই রকম চলিল 1-8 দিন নয়, 10-12 দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, হাজারে কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে। বেচু চক্রবর্তীর টিকিট ও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নাই। পদ্মঝি যে পদ্মঝি, সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারির কিছু মাপ থাকে না যে কম পড়িবে, সুতরাং কে ধরিতেছে কেন? এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো? কয়দিন ধরিয়া হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল একদিন বিকালে। থালায় নম্বর যদি দেওয়া থাকে তবে থালা এটো হইলেই ধরা পড়িবে,
অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলে জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এটো থালার নম্বরগুলি জানিয়া লইলেও হইবে। হাজারে খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবশ্যই আছে, সেও জানে। যদি কলা পাতায় খাইতে দেওয়া হয়, যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে, তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে। এটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেহ খাইতেছে, ইহা চোখে পড়িলে তখনই ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না কাহাকেও পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায়, তবে এই রেলবাজারেতেই আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে। শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম্ব স্থানে যায় চাকরির উমেদার হইয়া? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে। বৃদ্ধ মানুষ দুটি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলিবে। ইহার বেশি তাহার আর কিসেরই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বৎসর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়ানিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটে ও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে। সবই পুরাতন। দিন যায়, কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার কোনো লক্ষণই তো দেখা যাইতেছে না, বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে। সামান্য মাইনে হোটেলের, কি হইবে ইহাতে? বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুরিয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও তাই। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই। ছেঁড়া কাপড় সেলাই করিয়া পরিতেছে, আধ পেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য 2 মুঠা বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাড়িতে, তাহারা সকালবেলা খাইবে। কখনো কোনোদিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে, তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাঁধুনের বৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না, আর পদ্মঝির ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দেন, তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে, হোটেল একখানা খুলিবে। কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে, হাজারে এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে। প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয়া মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এই কাজের ভার কুসুমের ওপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা করিবে তো নাই, বরং প্রাণপণ যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারে যদি নিজের দিন ফিরাইতে পারে, তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়া চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মচি আসিয়া বলিল, ও ঠাকুর আজ আর আসবে না, কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গণিল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়।
পদ্মঝিয়ের কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়াছে। এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আগে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? এরকম টাকত তুমি? যদুবারজ্যের হোটেলে এতক্ষণে 3টে তরকারি হয়ে গিয়েছে। এরকম করলেই তোমাদের হোটেল চলেছে। 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের। বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30। আবার মুখে মুখে তর্ক। আমি গড়ি দেখতে জানি নে? সে কথা তো হয়নি বাবু। গড়ি কেন দেখতে জানবেন না? আপনারা বড় লোক। কিন্তু 9টা বাজলে কেষ্টনগরের গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক? এক চর মারব গালে। বোধহয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝিয়ের দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানো আর? হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চর কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মঝি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন। ওর কথায় চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবো তোমাদের মজা, যত বদমাইশ সব। পদ্মঝি ঝাঁজের সহিত বলিল, ঠাকুর, তুমি কিরকম মানুষ? বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করার তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে বাদ দাও, আর মাছ বেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা একেবারে পচা। রামু রামু, কেন মরতে হোটেলে খেতে এসেছিলুম? ছি ছি। এই ঠাকুর, এদিকে এসো। পদ্মঝি হা হা করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু? কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি। মাছ একদম পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের না? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে, ক্ষমাগেটনা করে দিন বড়বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেচু চক্রবর্তী বিনীত সুরে নিতান্ত কাচুমাচু হইয়া বলিল, বাবু, একটা কথা আছে। আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারি নে, আপনার খাওয়াই হলো না। পয়সা কন আপনি নিয়ে যান। লোকটা বলিল, না না থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর যেন কখনো না হয়। বেচু চক্রবর্তী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েকানা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি দাঁড়াইয়া আছে। বেচু চক্রবর্তী বলিল, ঠাকুর, কদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কদ্দিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মঝি বলিল, ঝগড়া করছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চর মারবেনি। আমি গিয়ে না পড়লে দিত কষে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি। গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ডজ্ঞান আছে? তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেজু চক্রবর্তী বলিল, কদ্দের যাই কেন বলুন না, তাই শুনে যেতে হবে। এ তুমি বুড়ো হয়ে মরতে চললে, আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন, আমি কি গড়ি দেখতে জানি নে? পদ্মঝি বলিল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর। ও কথায় কখনো ভদ্রলোক চটে না। তুমি বেয়াদপের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা তা বলছো। অবশ্য এখানে পদ্মঝিয়ের উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না, একথা হাজারি ভালো করিয়া জানিত। বেচু চক্রবর্তী মহাশয় কাহারও কোনো কথা শুনিবেন না। পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেনি। সে অগত্যা চুপ করিয়া রহিল। বেচু চক্রবর্তী বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল। কি সর্বনেশে মিথ্যে কথা! পদ্মঝি খুব ভালো করিয়াই জানে, কাল রাত্রে প্রায় 1.5 পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মঝি তাহাকে বলিয়াছিল,
মাছগুলা ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আর একবার ভাজিয়া লইয়া মাছের ঝোল করিতে। তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই। পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলিয়া কোনো লাভ নাই। বেচু চক্রবর্তী বলিল, তোমার 8 আনা জরিমানা হল, মাইনের সময় কাটা যাবে। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়াছিল, ইহা সত্য। মাছ কিনিয়াছিল, তাহাও সত্য। কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই। অথচ পদ্মঝি দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা। পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সে পদ্মদিদির? রতন ঠাকুর আজ নাই, খাটনি সবই তাহার ওপর। 8-10 জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল। শুধু আলু ভাজা আর ডাল দিয়া খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদেরই হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি রকম অন্যায়! পদ্মঝি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ বেজে, বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকার মাছ এখনো কোটা হয় নাই, পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দিবে না। সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল পুড়িয়ে গিয়েছে। পদ্মঝি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছে, বসুন, আপনারা উঠবেন না? শিক্ষামতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্না বান্না কিছু হলো না এখনো? ঘণ্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল। ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘণ্টা পড়ে গিয়েছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ। গাড়ি গাংনাপুর ছেড়েছে এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা উঠিতে পারিলে বাঁচে। গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই। পদ্মঝি বলিল, আহা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান। মাছ বেচে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতেই পদ্মঝি বলিল, যাক, এইবার মাছগুলো কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে? চকানা মাছের দাগা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না। শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার সে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে, বাবু, গাড়ির ঘণ্টা পড়ে গেল। খরিদ্দার আধ পেটা খাইয়া উঠিয়া যায়। হোটেলের লাভ। ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কি জুয়াচুরি! হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়া একথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়া গেয়ে লোক। রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানো আছে, সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারি দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে, না হয় নাই চলিলে হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগা হইতে দুধ ও তরকারি লইয়া বহু লোক আসে। তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা
চালাক হইয়া গিয়াছে। মতিচাকর প্রথম প্রথম দু একবার ইহাদের ওপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবনি। তা বলে সারাদিন কাটবার পরে ভাত পেলে তো উঠতে পারিনি। আদে লিয়ে আসো আর দুয়াতা ডাল। ও ঠাকুর। হাটুরের লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান মিশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচু চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে। তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার স্বগ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচু চক্রবর্তী গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছে। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, দুটো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ, এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে, তাই বলি দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও গিয়ে, ভাত আছে, খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনে আসিল। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল, ডেকচিতে যা ভাত আছে তাহাতে দুজনের কুলায় না। বংশীধরের ভাগ্নেটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই 2টি বেশি ভাত খায়। তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল। ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরদের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা। তা বসো, 2 পয়সার দই আনিয়ে দিই। না না থাক, আপনার দই আনাতে হবে না। না বাবা বসো, বংশীধরের বাগ্নে যা, আমার বাগ্নেও তাই। পাশাপাশি হোটেল এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি? কাজের চেষ্টায় করছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলে রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এই লাইনে বড় কষ্ট। এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা, বেশি করিনি। আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে খুব সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া এইরকম, বেলা 3টের এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব চ্যাচড়া লাইন তোমাদের জন্যে নয়। এসব রান্নার কাজ বড় ঝঞ্ঝাচের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরব বলুন মামা?
কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ? কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল 2 জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। আমি বললাম, চাকরের কাজ খালি আছে, দেখে এসেছি। বললে, তুমি ভদ্রলোকের ছেলে, এই কাজ তোমার জন্যে নয়। কত করে বললাম, কিছুতেই নিলে না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল। বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাইনে, এমন হলো। 2-1 দিন তো না খেয়েই কাটল। তারপর ভাবলাম, আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তা এখানে আপনি বলছেন এই লাইন আমার জন্যে নয়, তবে কোথায় যাব আর কি বা করব? ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা, ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এত বড়টা হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে। নাই বা হলো চাকরি। ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক, ওকে কোনো কষ্ট করতে হবে না। আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগ্নিটি চলিয়া গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নূতন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির। বৈকালে চূর্ণির ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগ্নেটির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে। 2 হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলের রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারির নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার। চক্রবর্তী মশাইয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির। জামাইও যা, ছেলেও তাই। অত বড়, অত সুন্দর উপযুক্ত ছেলে। টেপির সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল। চূর্ণির খেয়ার লোক পারাপার হইতেছে। যাহারা শহরে কেনাবেচা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশকুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভবত এবেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্যই কি আকাশকুসুম? হোটেল তাহার হইবে না? টেপির সঙ্গে ওই ছেলেটির? যাক, বাজে ভাবনায় দরকার নেই, দেরি হইয়া যাইতেছে। পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বলিল, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মুড়োটার কি এক টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়া আসিয়াছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে। পদ্মঝি তো প্রায় লইয়া যায়। হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর ওপর? তাই সে সেটাকে কুসুমকে দিয়ে আসিয়াছিল। যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যায়, তখন পদ্মঝিয়ের প্রশ্নের উত্তরে হাজারি বলিল, কেন গা পদ্ম দিদি, এতক্ষণ পরে মুড়োর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই মুড়োর কাটা চোখরা তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারির বিব্রত ভাব পদ্মঝিয়ের চোখ এড়াইল না। সে চড়া গলায় বলিল, কাওনি তুমি?
কেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ। কেমন ঠিক কথা কি না? কি চোর, জুয়া চোর কোথাকার! হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি! আচ্ছা, তোমার চুরির মজা টের পাচ্ছি। আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্ম দিদি, বিক্রি করব কাকে? রাধামুড়ো কে নেবে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা! আমি এতকাল হোটেলে কাজ করে হাতে গাটা পরিয়ে ফেলল, মাছের মুড়োর কাটা চোখরা আমি চিনি নে? না, অত বড় মুড়োটা চালানার কম বিক্রি করনি। জমা দাও সে পয়সা গদিতে। ওবেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা, নিও 4 আনা পয়সা, আমি দেব। একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাই নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্ম দিদি। তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি। কোথায় গেল মুড়োটা? বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। বলো এখনো। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল। তোমার সেই... হাজারি জানে পদ্ম কি বলিতে যাইতেছে। সে পদ্মঝিয়ের মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিল, পদ্ম দিদি, তোমাদের তো খেয়ে পড়ে মানুষ হচ্ছে গরিব বামুন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরও উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে গেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ানো সহ্য হয় না। এর একটা বিহিত না করে আমি যদি চারি, তবে আমার নামে কুকুর পুষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হয়ে গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কাজ নাই, সে না জানে কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে। তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার স্বগ্রামে সে কথা গিয়া পৌঁছায়, তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে। অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত। সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্মদিদিকে আমি ঠান্ডা করে দেব। মুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবার খানি জানালে হতনি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্রবর্তী আসিলেন। চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল। হুকা হাতে লইয়া বেচু চক্রবর্তী বলিলেন, 2 গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারের ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসিয়াছিল পাওনার প্রত্যাশায়। তাহাকে বলিলেন, সন্ধ্যার সময় এখন কি? ওবেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এবেলা দেওয়া যায়? কাল এসো। তোমার কি? একটি রোগামতো লোক হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, সেদিন কুমড়ো দিয়ে এলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আগে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গিয়ে এলাম, 6 আনা দাম বললাম, তা তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে। তা বলি বদ্ধনোকের কথা, তাই দেন। তিনি বললেন আজ নয়, বুধবারে এসে নিয়ে দেওয়ানে। বুধবারে এসে নিয়ে যাওয়ানে, তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে ধরা নেই? এ তো বাবু আশ্চর্য কথা। আমরা ধারে জিনিসপত্র খরিদ করি নে, যা কিনি নগদ। কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়ার তরকারি রাঁধে নাই। বলিল, কোনো কুমড়া চক্ষেও দেখে নাই এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মঝি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতেই কুমড়াওয়ালা বলিয়া উঠিল, এই যে ইনি তো নিয়ে এলেন সেই কুমড়ো মা ঠাকরন, বললেন বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মঝি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল। বলিল, হ্যাঁ, কুমড়ো নিয়েছিলাম তো কি হবে?
5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবু ওর পয়সা মিটিয়ে, আমি এরপরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন। সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্মদিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্মদিদি আজ রসাতল বাঁধাত, কর্তাবাবু তাতে সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্মদিদি মালিক। তুমি এইবার একবার বলো পদ্মদিদিকে মুড়োর কথাটা, নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মঝিকে আড়ালে বলিল, ও পদ্মদিদি, গরিব বামুন তোমাদের দৌড়ে করে কাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে কেই থাকে, এতদিন কাটছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেয়, কেউ তো নিতে ছাড়ে না। আমি নেই নে, না তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মঝি বলিল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি কুকি কিছু বুঝি নে, নচ্চার বদমাইশ লোক কোথাকার। রতন হাসিয়া বলিল, যা বোঝে সে করুক গিয়ে পদ্মদিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে কায় পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মঝি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বারদিগর যেন এমন আর না করে, তাহলে আমি অনত্য বাঁধাবো, কারোর কথা শুনব না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্য জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশী আর একটু হইলে হইয়াছিল। তার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়া গায়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলিবে না। আর তার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলিবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানেন। ওসব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাটে শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত। এই রাধাবল্লভ তলার মাটি ছুঁয়া সে বলিতে পারে, জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি ছি, টেপির সঙ্গে যাহাকে সে অভিন্ন দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মঝি যেসব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙ্গুল দিতে হয়। রাত প্রায় 1:30 বাজিয়া গেল। শহর নিশুতি হইয়া গিয়াছে। কেবল কুণ্ডুদের চূর্ণির ধারের কাঠের আড়তে হিন্দুস্থানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। ওই উহাদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল হইতে বাহির হইয়াছে, আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতিচাকরের ঘুম ভাঙাইতে তাহার প্রবৃত্তি হইল না। বড় গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল। মতিচাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খোলে। ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল, বাসনের ঘরের মধ্যে অত আলো কেন? ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে কেহই নাই। মতিচাকরেরও সারা শব্দ নাই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় যদুবারজ্যের হোটেলের চাকর নিমাই গয়লাপাড়া হইতে চায়ের দুধ লইয়া ফিরিতেছে দেখা গেল। যদুবারজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল হইতেই সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্য নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল। হাজারি বলিল, মতি, দোর খোলা কেন?
মতি বলিল, তা তো আমি জানি নে। তুমি রাত্রিরে ছিলে কোথায়? দোর খুললে কে? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ! তালা বাসন কোথায় গেল? একখানাও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল, চায়ের দুধটা দিয়ে আসি আজারিদা। বাসনের সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে আসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বেচু চক্রবর্তীকে ডাকিয়া আনিল। পদ্মঝিয়েও আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদু বারজ্যে আসিলেন। বাজারের লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তখনই এএসআই, নেপালবাবু, দুজন কনস্টেবল আসিল। হৈ হৈ বাঁধিয়া গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়া ততক্ষণে বসিয়া পড়িয়াছেন। প্রায় ৬০-৭০ টাকার থালা বাসন চুরি গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, আজারি, রাত্রিরে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু। বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করিলেন, অত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চির ওপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত। কত? ১:৩০টার বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চূর্ণির খেয়াঘাটে গিয়ে বসি। কালও সেখানে ছিলাম। আর কোনো দিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে শুই, তবে খুব কম। এই সময় বেচু চক্রবর্তীকে পদ্মঝি চুপি চুপি কি বলিল। বেচু চক্রবর্তী নেপালবাবুকে বলিলেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসিয়া নেপালবাবু বলিলেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারির মুখ শুকাইয়া গেল। ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিলেন কেন? কুসুমের সঙ্গে ইহার কি সম্পর্ক? হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিল, আগে চিনি। পদ্মঝি দোরের কাছে মুখে আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে, নতুবা তিনি অত শত খোঁজখবর রাখেন না। কর্তামশাই দারোগাকে বলিয়াছিলেন কথাটা, সে ওই পদ্মঝিয়ের উস্কানিতে। কুসুম থাকে কোথায়? গোয়ালাপাড়ায়, বড় বাজারের দিকে। সে কি করে? দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই ২৪-২৫। পদ্মঝি একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া। হাজারির তাহা চোখে এড়াইল না। দারোগাবাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারে নাই, কিন্তু পদ্মঝিয়ের মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞাসা করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কতদিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি। তার বাবা আমার বন্ধু লোক, আমাদের পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি, গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিলেন, নিশ্চয়ই দরকার। এখানে তার শ্বশুরবাড়ি? আগে হ্যাঁ। স্বামী আছে? না, আজ বছর ৪-৫ মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওরপো আছে। তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি কেমন যেন হইয়া গেল। এসব কথা এখানে কেন? পদ্মঝি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়াই মুখে আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, আহ, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ। কিন্তু দারোগাবাবু ধমক দিলে কি হইবে? পদ্মঝিয়ের হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেরই মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই, কিন্তু পদ্মঝিয়ের হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত
কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাওর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল, দারোগাবাবু, সে গরিব লোক, আমাদের গায়ের মেয়ে, সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো, তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি। কত ফেলা জেলা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক, আর তোমায় লেকচার দিতে হবে না। কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকেই হোটেলে এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বলিলেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বলিলেন, এদের ধরে নিয়ে চলো। মতি কান্নাকাটি করিতে লাগিল। একবার বেচু চক্রবর্তী, একবার দারোগাবাবুর হাতে পায়ে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল, তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল, ইত্যাদি। হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। এই এই এ কি বিপদে ভগবান তাহাকে ফেলিলেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দিবার ক্ষমতা হইবে না তার। বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রী পুত্র মারা পড়িবে। জেলখাটা আসামিকে ইহার পর চাকরি বা দিবে কে। কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করিতে চাহিবে। নিরপরাধিনী কুসুম, লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দিবে। আরও কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা গেলে তো তাহার নিজেরও আর মুখ দেখাইবার উপায় থাকিবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই কাহারও চুরি করে নাই জীবনে। সে করিবে হোটেলের বাসন চুরি। নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়া আসে বটে, চুরির জিনিস নয় সেসব। সে খাইত, না হয় কুসুম খায়। থানায় গিয়া প্রায় ঘণ্টা 2 হাজারি ও মতি বসিয়া রহিল। হাজারি শুনিল, বেচু চক্রবর্তী ও পদ্মঝি দুজনেই বলিয়াছে উহাদের উপরেই তাহাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাহাদের ধরিবেই। থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞাসা করিলেন, হোটেলে কতদিন কাজ করছ? আগে বাবু 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো, কখনো জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি। দারোগাবাবু ধমক দিয়া বলিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগসাজশে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি নে। আমি সে রাত্রিরে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে চূর্ণির ঘাটে বেড়াতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে এখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপালবাবু ইংরেজিতে বড় দারোগাকে কি বলিলেন। বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিলেন, ও আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে। যদি সেখানে গিয়া থাকি তাহলে তাতে দোষের কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। একথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মজি। সে আমাকে 2 চোখ পেরে দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা সেই রটিয়েছে। আপনি হাকিম দেবতা, তার মাথার উপর চন্দ্রসূর্য রয়েছেন।
আমার 50 বছর বয়স হতে গেল, আমার সেদিকে কখনো মতিবুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি, তাকে এর জন্য জড়াবেন না। সে গেরস্থের বউ, মরে যাবে গেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারীর চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছে বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তাহার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বলিলেন, দুজনকে হাজতে পুরে রেখে দাও, এমনি এদের কাছে কথা বেরোবে না, করা না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই করা হওয়ার অর্থ কি। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ, সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম ইহারা আর না তোলে। বেলা 2টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। সকাল হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলি সে গোগ্রাসে খাইয়া ফেলিল। বেলা 4টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা, কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বলিল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বলিল, হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে। একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজের বহর দিকে এই বেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলছে তুমি আর মতি দুজনে মিলে চুরি করেছ। কুসুমের বাড়ি খানাতল্লাশ না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ, কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাদে যদি আমি উকিল দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এ কাজ করনি আমি জানি, তার কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি কি ধরনের লোক। হাজারি রতনের হাত ধরিয়া বলিল, ভাই, আর যা হয় হোক, কুসুমের বাড়ি যেন খানাতল্লাশ না হয় এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে কথা না হয় বলো, আমার 2 মাসের মাইনে পাওয়া আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলিল, তোমায় সেই মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা তো রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না। সৎ কাজে 2 পয়সা খরচক। হাজারি বলিল, মতিকে তাহলে বাদ দিয়ে এসো, সে অন্য ঘরে আছে কোথায়। রতন বলিল, মতিকে আমার সন্দেহ হয়। না বোধ হয়, ও চুরি করবে তো অমন নিশ্চিন্তি হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে? আরও সেরকম লোক নয়। রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরও 5-6 দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না, সুতরাং চুরি চার্জশিট দেওয়া সম্ভব হইল না। 6 দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকরি গিয়েছে, কিন্তু সেখানে 2 মাসের মাহিনা বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হইবে। বেলা 3টে, এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পর হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণীর ধারে যায় নাই। রাধাবল্লভতলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণীর ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল, সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত, আজ 2 দিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে? হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে।
একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল। সে বলিয়াছিল, দেওয়ারিজি, আমায় দুটি মুড়ি বরং এনে দিতে পারো? আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা 12টার সময় সামান্য দুটি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পরে হোটেলে গিয়া দুটি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারির সন্দেহ হয় বাসনার কেহ চুরি করে নাই, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগসাজশে এই কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়েমানুষ, সব পারে। গত বৎসর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল, সেও পদ্মঝিয়ের কাজ। এখন হাজারির ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করিতেছে না। গত 6 বৎসর হাজারি পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে, যাহা প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বৃদ্ধ পেঁচু চক্রবর্তী পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠার মধ্যে। দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বোঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছি। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে, আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড, চুষে খাবে এমন সাজানো হোটেলটা। বলে দিচ্ছি, পদ্মদিদির কেন অত টান বাড়ির ওপরে তাও আমি জানি, তবে বলিনি। যা হোক, 8 টাকা মাইনের চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যার পরে হাজারি হোটেলের গদি ঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকের দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল, সেই পথেই বাহির হইয়া যাইবার জন্য পেছন ফিরিয়াছে। এমন সময় খরিদ্দারদের খাওয়ার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল, কে ওখানে, কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্মদিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল, আমি? কে আমি? ও, হাজারি ঠাকুর, তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন, আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে কালাস পেয়েছি পদ্মদিদি, কোথায় আর যাব? যাবার তো জায়গা নেই কোথাও, হোটেলেই এলাম। খিদে পেয়েছে, দুটো ভাত খাবো বলে রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদিঘরে যাই। তা যাও গদিঘরে, এই খদ্দেরের খাবার ঘর দিয়ে যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়া ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মঝি গেল পিছু পিছু। বেচু চক্রবর্তী বলিলেন, এই যে হাজারি, যে কি মনে করে? হাজারি বলিল, আগে কর্তামশাই পুলিশে ছেড়ে দিল আজ, তাই এলাম। যাব আর কোথায়? আপনার দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন? বেচু চক্রবর্তী কোনো উত্তর দিবার আগেই পদ্মঝি আগাইয়া আসিয়া বেচু চক্রবর্তীকে বলিল, ওকে আর একদণ্ড এখানে রাখতে দিও না কর্তাবাবু, এক্ষুনি বিদায় করো। বাসনও আর মতি যোগসাজশে নিয়েছে, পাকা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি এবার রাগিল। পদ্মঝিকে কখনো সে এ সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? পদ্মঝি বলিল, তোমারও চোখ রাঙানির দ্বার দ্বারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমনভাবে আমার সঙ্গে কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ, নিচু হওয়াই তাহার অভ্যাস। যাহারা বড়, তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে। আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেরকম সুরে বলিল, না না, রাগ করছো কেন পদ্মদিদি?
আমি এমনি বলছি, বাসন নিতে যখন তুমি দেখনি তখন আমি গরিব বামুন তোমাদের দৌড়ে দুটো করে খাই, কেন আর আমাকে? এইবার বেচু চক্রবর্তী কথা বলিলেন, একটু নরম সুরে বলিলেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে ফিরবে না, দুজনেই থামো। আর তারপর তুমি বলছো কি এখন আজারি? বলছি কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন, নইলে না কে মারা যাব। বাবু, চোর আমি নই, চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না আর। পদ্মছি বলিল, চোর কিনা সে কথায় দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এই যুক্তির অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো, তবে খরিদ্দারদের আসিতে আপত্তি কি? কিন্তু হাজারি এ প্রশ্ন উঠাইতে পারিল না, তাহার জবাব হইয়া গেল। সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেহ জিজ্ঞাসা করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হাওলাত নেই কিছু, খাতা দেখুন। বিজু চক্রবর্তী বলিলেন, সে এখন হবে না, এরপরে এসো। পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে। সে বলিল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্ম ঝাঁজের সঙ্গে বলিল, সেই তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই আমার। পাবে না, মিটে গেল, নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চক্ষে অন্ধকার দেখিল। বেচু চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত সুরে বলিল, কর্তামশাই, আজ আপনাদের দৌড়ে 6 বছর খাটছি, আমার হাতে একটিও পয়সা নেই, বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন, ওই নিয়ে যাও, এখানে জ্ঞান জ্ঞান করো না, খদ্দের আসতে আরম্ভ করছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল, তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্রবর্তীকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাচুমাচু হইয়া বলিল, তাহলে বাবু, মাইনের জন্যে কবে আসব? এসো এসো, এরপরে যখন হয় সে তখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদ কথা, হাজারির তাহা বুঝিতে বিলম্ব হইল না, বরং পদ্মজি যাহা বলিয়াছে তাহাই ঠিক। মাহিনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল, একবার শেষ চেষ্টা করিবে, মরিয়ার শেষ চেষ্টা। বেচু চক্রবর্তীর নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মজি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্ম দিদি, গরিব বামুন, চাকরি করছি এতকাল, একখানা রেকাবি কোনোদিন চুরি করিনি, আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দাও, নইলে বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আদলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের, এতে আমি কি খাবো আর রেল ভাড়া কি দেব? বাড়ির জন্যই বা কি নিয়ে যাব? আমি হোটেলের মালিক নই যে তোমায় টাকা দেব, কর্তামশাই যা বলেছেন তার উপর আমার কি কোনো কথা আছে? দয়া করে পদ্ধতি তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাব ছেলে পেলে। কেন, তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না, পদ্মদিদিকে কি দরকার এর বেলা? হাজারের ইচ্ছা হইল আর একদণ্ড সে এখানে দাঁড়াইবে না। সে চায় না যে এইসব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হোক, বিশেষত পদ্মঝিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল, পদ্মঝি আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের মুখের দিকে চাহিল। কখনো সে এমন কথা তাহার মুখে শোনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না খাওয়া, ইয়ে
না, হয়নি, ধরো। তাহলে বসো, এখনো মাছটা নামেনি। মাছ নামলে ভাত খেয়ে তবে যেও। দাঁড়িয়ে কেন, বসো না পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা সে দেখে নাই। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল। পদ্ম ঝিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবুও ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর। চাকরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্ম দিদি, চললাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ, দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো। কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন, এই শেষ কিন্তু, আর কিছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা 2টি লইয়া আগের আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে রাখিল, কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে। সত্যই অবাক হইয়া গিয়াছে। আচ্ছা, তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যায়? চাকরি গেল, তবুও হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাওয়া কি হইবে? চাকরি খুঁজিতে হইবেই তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না। চাকরি চলিয়া যাইবে একথা হাজারি ভাবে নাই। সত্য সত্যই চাকরি গেল শেষকালে। সে জানে রানাঘাটের কোনো হোটেলে তাহার চাকরি আর হইবে না। যদুবারদ যে একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে। কেহই তাহাকে চাকরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে, বসিয়া ভাবিবে। ভাবিবার অনেক কিছু আছে। কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2টি টাকা বাড়ি পাঠাইতে হইবে। টেপি, টেপির মুখে হয়তো তাহার মা 2টি ভাত দিতে পারিতেছে না। এই চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2টি পাঠাইবে ডাকে। মানি অর্ডার ফি দিবে আধলিটা হইতে। পুরো 2 টাকা বাড়ি যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভেঙে গেল। তবুও সে শুইয়াই থাকিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না। উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়াই রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগা লাইনের ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে। প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার, আর একখানা গাড়ির ডাউন দিয়াছে আরংঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এই, কোন নিত যাতারে? এই উঠো, হাট যাও। ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায়ের চায়ের জল গরম করো আগে, বাজারে আজ কার পালা, হইচই, ঝাড়া বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক। বংশী ঠাকুরের ভাগ্নেটেও বড় ভালো। সবাই ভালো লোক। বংশীর সেই ভাগ্নে, তাহার
টেপির উপযুক্ত বর। দুজনেই সুন্দর মানাতো। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল। আকাশ কুসুম, মিথ্যা আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তার বিয়ে। গত 6 বছরে হাজারির একটা বড় কুঅভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া, সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনে নাই। কে তাহাকে সে খবর দিয়াছে? চা ওখানেই খাওয়া চলিতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শ করা দরকার। তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই, এমন অসময় যে? এতদিন আসেননি কেন? চলো ভেতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্চি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। চা শুধু নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে। কুসুম বিস্ময়ের সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ, মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়া ছিল। হাজারির সামনে মাটির ওপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যই হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না। সেইটে মিথ্যে কথা, তাই বলছি। আমি চুরি করতে পারি নে? কখনো না জ্যাঠামশাই, আপনাকে আমি জানি নে, চিনি নে। তোমার মা এত বিশ্বাস আছে আমার ওপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি বাঁচিল। কুসুম সত্যই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটাকে কিভাবে লইবে। যদি বিশ্বাস করিয়া বসে যে সত্যই সে চোর, জগতে তাহা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে ছিলাম, যাব আর কোথায়, সেখান থেকে উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা, হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিললে লাগাতে তো হবে, বসে থাকলে চলবে না, বুঝতেই পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে? চুরির অপবাদ উঠেছে যখন, তখন এখানকার কোনো হোটেলে নেবে না। দেখি একবার ভাবছি গোয়ারই যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যাওয়াই হবে এখন। আপাতত আপনি নিয়ে আসুন তেলে নিন্দি, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি, এখানে 2টি ভাতে ভাত চড়িয়ে খান। না মা, ওসব হাঙ্গামে আর দরকার নেই। থাক, খাওয়ার জন্যে কি হয়েছে? আমি তোমার সঙ্গে 2টো কথা কই বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে, একার বুদ্ধিতে কুলোয় না, তারপর বুড়ো হয়ে পড়েছি তো। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ হবে এখন? না যদি খান তবে আমিও আজ সারাদিন দাঁতে কুটো কাটব না বলে দিচ্ছি কিন্তু জ্যাঠামশাই। ওসব শুনব না, আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান, আমিও আপনার প্রসাদ 2টি পাই। মেয়ের বাড়ি এসেছেন, যতই গরিবই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেব ভেবেছেন বুঝি? বাড়ি টান তো মেয়ের ওপর। অগত্যা হাজারি চূর্ণির ঘাটে স্নান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়ালঘরের এক
কোণ ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুছিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বগ্ন দেখাইয়া বলিল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন আড়ি কাড়বেন? না, নতুন আড়ির দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়াল ঘরের দৌড়ে আসিয়া উকি মারিয়াই ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছায় বাঁধা হাটবাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে। থাক, দিয়াছে দিয়াছে, কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর হবে কবে? কুসুম হাজারির তিরস্কারের কোনো জবাব দিল না। মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে তবে মেয়ে কি অমন করে বকতে নেই জ্যাঠামশাই? হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। আহারাদির পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই। ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চিতে শুয়ে? তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো? চা করে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপি আনাইয়া দিল। বলিলেও শোনে না। বলিল, এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এ সময় বেশ গরম জিলিপি বাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে। শুধু চা খাবেন? ইহার ওপর আর কত অত্যাচার করা চলিতে পারে? আজই এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল, চা খাইয়া আর একটু বেলা গেলেই এখান হইতে রওনা হইবে। কুসুম পান সাজিয়া আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর, এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গোয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি। যদি সেখানে না পান তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যাস নেই, অত বড় শহরে থাকারও অভ্যাস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শোনেন তো বলি। বলো না মা, কি বলবে? আমার সেই গহনা বাধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই, আপনি তাই নিয়ে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পসার জমে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্রবর্তীর হোটেলের পাশেই খুলুন। পদ্ম চোখ টাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এ বয়সে পরের চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম! মেয়েই বটে তাহার, কিন্তু তাহা হইবার নয় নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে 5 জন 5 রকম বদনাম রটাইবে উভয়ের নামে। তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইতে যাইবে কেন? ওই পদ্মঝি 7 রকম রটাইয়া বেড়াইবে গাত্রদাহের জ্বালায়। তাছাড়া যদি লোকসানি হয়, ধরো, যদিও হাজারির দৃঢ় বিশ্বাস সে হোটেল খুলিলে লোকসান হইবে না, তাহা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়িবে। না, তার দরকার নেই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকরি না জোটাতে পারেন তবে আমার কাছে আবার ফিরে আসবেন। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার হোটেলের জন্যে তোলা আছে।
শুধু আপনার ভালোর জন্যে বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমার স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে কাটলে তা থেকে 2 পয়সা আমিও পাবো তো। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে গেলাম, তবে আসি মা আজ। এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন মেয়ের কথা। তুমিও মনে রাখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি। দেখায় না বুড়োর মতো। বয়স হলেই হলো। আসবেন আবার কিন্তু তাহলে। আচ্ছা মা। হাজারি পুটুলি লইয়া বাটির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাইবার ইচ্ছা ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইয়াছে। হাজারি জিজ্ঞাসা করিয়া জানিল, সম্মুখের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে উহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ লইল। রাত্রে আহারাদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর, জাতিতে সুবর্ণ বণিক। মনোহরী দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারির পরিচয় পাইয়া ধর মহাশয় প্রস্তাব করিল, মেলায় যতদিন তাহারা বেচাকেনা লইয়া ব্যস্ত থাকিবে, এই কয়দিন হাজারি যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়দিনের মজুরি স্বরূপ 2 টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি, একখানি তার নিজের, অপর 2খানি তাহার জামাই ও ভ্রাতুষ্পুত্রের। কম মাহিনায় যে ওস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারির প্রথম দিনের রন্ধনেই তাহা সপ্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারি দেখিল, রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙারার দোকান খুলিয়া বসিল ধর মহাশয়ের বাসার এক পাশে। বিনামূল্যে কচুরি খাইবার লোভে ধর মহাশয় কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হইল। মূলধন ছিল আগের সেই 2 টাকা। শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর মহাশয়ের তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিনের সন্ধ্যাবেলা দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর মহাশয়ের তহবিলের দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপর ধর মহাশয়দের রান্নার মজুরি 2 টাকা লইয়া মোট 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুরমশাই, আপনার রান্না যে এত চমৎকার, তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগালুম তখন ভাবিনি। আমি বড়লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, তাহলে আপনাকে আমি চাটতুম না কিছুতেই। বাড়িতে 10টি টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারের ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটিয়া যাইবে। কালীগঞ্জ হইতে যশোর যাইবার পাকা রাস্তা পাহিয়া হাজারি আবার পথ চলিল। এই পথের দুধারে বনজঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল। ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হইয়া যাওয়াতে অনাবাদী মাঠ ও বিধ্বস্ত পুরাতন গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে, যখন
দুপুর উত্তীর্ণ হয় হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষাদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া। বেশিরভাগ গোয়ালাদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমেই যে খড়ের বড় আটচালা ঘরখানা দেখিল, তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলি বলদ গরু বিচালির জাপ খাইতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়েই বাড়ির ভিতর ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করিবার পরে বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্নাবান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জলচৌকি ও এক বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়ালঘরের একপাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও তাহাকে সেদিন গোয়ালঘরেই রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে। বোধহয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। মনের মধ্যে কোন গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়ালঘরের দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধ ঘোমটা দিয়া গোয়ালঘরে ঢুকিয়া এক চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সদ্য জল হইতে ধুইয়া আনা। চুবড়ি দিয়া জল ঝরিয়া গোয়ালঘরের মাটি মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা এসো, কি ওতে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বলিল, চাপান্টে শাক, এখানে রাখি। বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটি অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা, রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটাকতক কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শ্রান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিতেছিল হয়তো। হাজারিকে বলিল, কাঁঠাল বিচি খান? খাই মা, কিন্তু ওগুলো কেটে দেবে? আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া একখানা বটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি? হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায় তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই। ও, তুমি জীবনের বাইজি? তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি। কুসুম আমার মেয়ে। বউটি বিচি কোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতেই প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রী সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমার গায়ের মানুষ উনি। তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন। বেশ মা, বেশ, আসবো, যাব। আমার আরেকটি মেয়ে হলো, তার সঙ্গে দেখাশোনা করে যাব। ভালোই হলো। বউটি সলজ্জভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখন এখানে। না মা,
আমার থাকা হবে না। না, তা হবে না। যান দেখি কেমন করে যাবেন। আমি জোর করতে পারি নে বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারির স্বভাব দুর্বল। হাজারির স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল। ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিবার লোভও সম্বরণ করিতে পারিল না। রান্না যা করিতে পারি মা, তোমার কাছে গোমর করে বলছি নে, অমন রান্না রানাঘাটের কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না। না হয় হয় না হয় মা, এই তোমাদের এখানে এই যে চচ্চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি এরকম চচ্চড়ি কখনো খাওনি, আর কখনো খাবে না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারের দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই। একদিনের কর্ম নয় সে, সেকালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা। এই শেখা এক আধ দিনে হয় না কখনো। তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে? অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্র করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস তো পুরিয়ে এসেছে কি না? ক টাকা লাগবে বলুন? কেন, তুমি দেবে নাকি? যদি দিই, সে আমি নিতে পারিনি। কুসুম দিতে চেয়েছিল, কিন্তু তা আমি নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙের আদলি পুঁজি করে রেখেছ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনি। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জন্যই। একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, ননদ আর যা ভালো লোক নয়, এক্ষুনি যদি টের পায় নিয়ে নেবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি সুদ দেবেন কত করে বলুন? এই কুশীত লোভী সরলা মেয়েটির প্রতি হাজারির প্রৌঢ় মন করুণাময় ও মমতায় গলিয়া গেল। সে আরও খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা, আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি এ কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি বাড়ি চিনি। চিনলেই হলো, একটা লেখাপড়া করে নেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে এই 80 টাকা, সবই দিতে পারি আপনি যদি নেন। সুদ কত দেবেন? কত করে চাও? আপনি যা দেবেন, টাকায় 2 পয়সা করে রেট। আপনি 1 পয়সা দেবেন, কেমন তো? আপনার পায়ে পড়ি খুড়োমশাই, টাকাগুলো আলাদা করে আমার তোরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলো কাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব, কে নিয়ে আর দেবে না? কই, লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নেব? আপনি চান একটা কিছু লিখিয়ে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। আর লেখাপড়া কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি 1 ঘটি দুধ আনিয়া বলিল, এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন, বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারির কথা মিথ্যা নয়। গোয়ালাবাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তাহা শোনেও নাই। বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারি যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছা ছিল আর একবার বউটির সঙ্গে দেখা করে। পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই সে জানে, বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে।
মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহার সরলতার জন্য, এবং বোধহয় টাকা কড়ি সম্বন্ধে কথাটা আর একবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল। সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে। কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয়, তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে। ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারি এসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া পর রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন্য গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহাকে দেখা যায় না। পুকুরের পাড় ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুল গাছের ছায়ায় দাঁড়াইয়া আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ, যাই। তুমি এখানে দাঁড়িয়ে? আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি। দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই। আমরাও তো রাদি। রান্নার ভালো মন্দ বুঝি, অমন রান্না কখনো খাইনি। আর একটা কথা হচ্ছে, আমার টাকাটার কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো, মেয়েরা শ্বশুরবাড়ির লোকদের চেয়ে বাপের বাড়ির লোকদের বেশি বিশ্বাস করে। এদের হাতেও টাকা পড়লে দুদিনে উড়ে যাবে। টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না মা, কিন্তু আবার আমি এই পথে আসব, তোমার সঙ্গে দেখা করব। তখন হয়তো টাকার দরকার হবে। টাকা তখন হয়তো নিতে হবে। কতদিনের মধ্যে আসবেন তা বলতে পারি নে। ধরো মাস দুই। পুজোর পরে কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল তাহলে? ঠিক রইল। এসো এসো, লক্ষ্মী ছোট্ট মা আমার, সাবিত্রী সমান হও। আশীর্বাদ করি তোমার বারবারন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে। হাজারি আবার পথ চলিতে লাগিল। গোয়ালাবাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বউটি তো বিশেষ করিয়া। কিন্তু থাকিবার উপায় নাই। একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে। নির্বোধ হয়তো, কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবুও বড় ভালো মেয়ে। পথের দুধারে বন জঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে। পথ নদিয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছিতেছে, এই বন ক্রমশ বাড়িতেছে। স্থানে স্থানে বনজঙ্গল এত ঘন যে হাজারির ভয় করিতে লাগিল। দিন মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয়। লোকের বসতি এসব স্থানে বেশি নাই, ভয় করিবারই কথা। সন্ধ্যার পূর্বে বেলের বাজারে আসিয়া পৌঁছিল। আগে যখন রেল হয় নাই, তখন বেলের বাজার খুব বড় ছিল। হাজারি শুনিয়াছে তার গ্রামের বৃদ্ধ লোকদের মুখে। এখনো পূর্ব অঞ্চল হইতে চাকদহে গঙ্গায় শবদাহ করিতে আসে বহু লোক। তাহাদের জন্যই বেলের বাজার এখনো টিকিয়া আছে। হাজারি বেলের বাজার দেখিয়া খুশি হইল ও আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল। ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে, কখনো দেখে নাই। চমৎকার জায়গা বটে। এই তাহা হইলে বেলে। তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল। তার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পর সব লইয়া চাকদহে এই পথ বাহিয়া আসিতে আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারের সম্মুখীন হয়। এ গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখেই দু তিনবার সে শুনিয়াছে। হাজারি ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলি দেখিতে লাগিল। সর্বশুদ্ধ 9খানা দোকান। ইহারই মধ্যে চাল ডাল মুদিখানার দোকান, কাপড়ের দোকান, সব। একজন দোকানদারকে বলিল, একটু তামাক খাওয়াতে পারেন মশাই? আপনারা? ব্রাহ্মণ। পেরেন নাম ওই ঠাকুর মশাই। আসুন, কোথায় যাওয়া হবে? বসুন। ওরে বামুনের ওকে জল ফিরিয়ে নিয়ে আয়। দোকানখানি কিসের তাহা হাজারি বুঝিতে পারিল না।
একপাশে চিটাগুড়ের ক্যানেস্ত্রা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করিয়া সাজানো আছে, আর একপাশে বড় বড় বস্তা। দোকানদার বৃদ্ধ, বয়স ৬৫ হইতে ৭০ হইবে, রোগা একহারা চেহারা, গলায় মালা। নিন ঠাকুর মশাই, তামাক ইচ্ছে করুন। কোথায় যাওয়া হবে? যাচ্ছি কাজের চেষ্টায়। রানাঘাটে হোটেলে ৭ বছর রেঁধেছি, বেচু চক্রবর্তীর হোটেলে। নাম শুনেছেন বোধ হয়। ভালো রাঁধুনি বলে নাম আছে, কিন্তু চাকরিটুকু গিয়েছে। এখন বলি যাই তো একবার ওই দিক পানে, যদি কোথাও কিছু জোটে। দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারিকে দেখিল। নিতান্ত গ্রাম্য ঠাকুর পূজারী বামুন নয়। রানাঘাটের মতো শহর বাজারের বড় হোটেলে ৭-৮ বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে। কত দেখিয়াছে শুনিয়াছে, কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে। না, লোকটা সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। হাজারি বলিল, রাত হয়ে আসছে, একটু থাকার জায়গার কি হয় বলতে পারেন? দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল, এখানেই থাকুন, এর আবার কি। আমার ওই পেছন দিকে দিব্যি চালা রয়েছে, একখানা তক্তপোষ রয়েছে, চালায় রান্না করুন, তক্তপোষে শুয়ে থাকুন। কথায় কথায় হাজারি বলিল, আচ্ছা, এখানে গঙ্গা যাত্রী দিনে কত যাতায়াত করে? সেদিন আর নেই বেলের বাজারের। আগে ৮-১০ দল, এক এক দলে ১০-১২ জন করে মানুষ এই নিত্য যেত। এখন কোনোদিন মোটেই না, কোনোদিন ৩টে, বড় জোর ৪টে। আগে লোকের হাতে পয়সা ছিল, মরা গঙ্গায় দিত। আজকাল হাতে নেই পয়সা, মরলে নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে পুরোই। হাজারি ভাবিতেছিল বেলের বাজারে একখানা ছোটখাটো হোটেল চলিতে পারে কিনা। ৩ দল গঙ্গা যাত্রীতে ৩০টি লোক থাকিলে যদি সকলে খায়, তবে ৩০ জন খরিদ্দার। ৩০ জন খরিদ্দার রোজ খাইলে মাসে ৫০-৬০ টাকা লাভ থাকে, খরচ খরচা বাদে। সেই জায়গায় ২০ জন হোক, ১০ জন হোক রোজ, তবুও পরের চাকরির চেয়ে ভালো। পরের চাকরি করিয়া পাইতেছে ৭ টাকা, আর অজস্র অপমান বকুনি। সর্বদা ভয়ে ভয়ে থাকা। ১০ জন খরিদ্দার যে হোটেলে খায়, সেখানে অন্তত ১২-১৩ টাকা লাভ মাসে থাকে। পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল। হাতের পয়সা এখনো যথেষ্ট, ৫ টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদার চাল ডাল হাড়ি কিনিয়া আনিতে চাহিয়াছিল। হাতের পয়সা এখনো যথেষ্ট, ৫ টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদার চাল ডাল হাড়ি কিনিয়া আনিতে চাহিয়াছিল। হাজারি তাহাতে রাজি হয় নাই, নিজে পয়সা খরচ করিয়াছে। দুপুরের রৌদ্র বড় চড়িল। নির্জন রাস্তা, দুধারে কোথাও ঘন বনজঙ্গল, কোথাও ফাঁকা মাঠ, লোকালয় চোখে পড়ে না। এক আধখানা চাষাদের গ্রাম ছাড়া। ঘণ্টা ২ হাঁটিবার পরে হাজারির তৃষ্ণা পাইল। কিছু দূরে একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে, এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশের মেটে রাস্তা দিয়া নামিতে দেখিল। দারোয়ানকে ডাকিয়া বলিল, কাছে কোনো গ্রাম আছে বাপু? একটু জল খাব। ব্রাহ্মণ। গারোয়ান বলিল, আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই, কাছেই শ্রীনগর সিমলে, আমি বামুনবাড়ি যাব। তেনাদের গাড়ি, গাড়িতে আসুন। হাজারি শ্রীনগর সিমলে গ্রামের নাম শুনিয়াছিল। গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল, এ তো গ্রাম নয়, বিজন বন। এতখানি বেলা চড়িয়াছে, এখনও গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই। শুধু আম কাঁঠালের প্রাচীন বাগান, বাঁশবন, আগাছার জঙ্গল। একটা গৃহস্থ বাড়ির উঠানে গরুর গাড়ি গিয়া থামিল। গারোয়ানের ডাকে বাড়ির ভিতর হইতে গৃহস্বামী আসিলেন। ম্যালেরিয়া শীর্ণ চেহারা, মাথার চুল প্রায় উঠিয়া গিয়াছে। বয়স ৩০ হইতেও পারে, ৫০ও হইতে পারে। তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গারোয়ানকে বলিলেন, কে রে সঙ্গে? গারোয়ান বলিল, এগে উনি পাকা রাস্তায় মুদির পুকুরের দ্বারে বসেছিলেন,
বললেন একটু জল খাবো। তা বললাম চলুন আমার সঙ্গে, আমার মনিবেরা ব্রাহ্মণ, সেখানে জল খাবেন, তাই সঙ্গে করে আনলাম। গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারীকে নমস্কার করিয়া বলিলেন, আসুন আসুন, বসুন, বিশ্রাম করুন। ওরে, চণ্ডীমণ্ডপের তক্ত বসে মাদুরটা বেঁধে দে, আসুন। এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। আধ ঘণ্টা পরে হাজারি হাত পাত ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া সুস্থ ও খোশ মেজাজে হুকা টানিতে লাগিল। গৃহস্বামীর নাম বিহারীলাল বাড়ুজ্জে। চাকুরি জীবনে কখনো করেন নাই। যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে মাছ আছে, আম কাঁঠালের বাগান আছে। এসব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি গল্পচ্ছলে শুনিল। বিহারী বাড়ুজ্জে বলিতেছিলেন, শ্রীনগর শিমলে মস্ত গ্রাম ছিল, রাজধানী ছিল কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষের। জঙ্গলের মধ্যে রাজার গড়খাই আছে, পুরনো ইটের গাঁথনি আছে, দেখাবো এখনো বেলা। না না, আজ যাবেন কি, ওসব হবে না, দুদিন থাকুন, আমাদের সবই আছে, আপনার বাপ মার আশীর্বাদে। তবে মানুষজনের মুখ দেখতে পাইনে, এই যা কষ্ট। ছেলেবেলাতেও দেখেছি গায়ে ৩০-৩২ গড় ব্রাহ্মণের বাস ছিল, এখন দাঁড়িয়েছে ৭-৮ গড় মোট। তার মধ্যে ২ গড় আছে ১২ মাস বিদেশে। আপনার নিবাস কোথায় বললেন? আগে এরোশোলা, গাংনাপুর থেকে নেমে যেতে হয়। তবে তো আপনি আমাদের এই দেশেরই লোক, আসুন না আমাদের গায়ে, জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, দান করুন, পাঠ করুন, বাস করুন এখানে। তবুও একগড় লোক বারুক গ্রামে, আসুন না। হাজারি শিহরিয়া উঠিল। সর্বনাশ! এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে, সেইটুকু অদৃশ্যে বাকি আছে বটে। শহর বাজারে থাকিয়া সে শহরের কলকোলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে। এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় যে বৃদ্ধ বয়সে। ৪৬ বৎসর বয়স তার, দিন এখনো যায় নাই, এখনো যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে। তাছাড়া সে বোঝে হোটেলের কাজ, একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স ১০ বছর কমিয়া যাইবে, নবযৌবন লাভ করিবে সে। চাষবাসের সে কি জানে? হোটেলের কথা হাজারি এখানে বলিল না। সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চক্ষে দেখে, বিশেষত এইসব পাড়াগায়ে। শ্রীনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না। এত বনজঙ্গলের অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল। সুতরাং বৈকালের দিকেই সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাবিল, বাপরে, ২০ বিঘে ধানের জমি দিলেও এগায় নয় রে বাবা। মানুষ থাকে এখানে, মানুষজনের মুখ দেখার জন্য নেই, কাজ নেই, কর্ম নেই, কুরের মতো বসে থাকো আর গোলার ধানের ভাত খাও। সর্বনাশ! আর কি জঙ্গল রে বাবা! সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান।